ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদ। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় মানুষের সঙ্গে হাতির ফুটবল খেলায় মেতে ওঠা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। দেশে কমে এসেছে কোভিড-19 মৃত্যু আক্রান্তের সংখ্যা। গত ৯ মাসের মধ্যে শুক্রবার সর্বনিম্ন ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত ও শনাক্তের হারও ৮ দিন ধরে ২% ঘরে। পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ব্যবস্থা নেওয়া আর ভাইরাস দুর্বল হয়ে যাওয়ার ফলে মহামারী এখন নিয়ন্ত্রণের পথে। মহামারী থেকে মুক্তির জন্য দেশজুড়ে কোভিড টিকার চলমান মহাযজ্ঞের মধ্যে সংক্রমণ চিত্র নিয়েও মিলছে আশা জাগা নেওয়া খবর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা নেমে এসেছে ৫ জনে, যা গত ৯ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। কোভিড ছোবলে এর আগে কম মৃত্যু হয়েছিল গত বছরের ৬ মে ৩ জন। আর ২৪ ঘন্টায় ১৪,৩২৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪০৪ জন, অর্থাৎ শনাক্তের হার ২.৮২%। করোনা ভাইরাসের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪ ফেব্রুয়ারির পর শনাক্তের হার কখনো ৩% স্পর্শ করেনি। কোনো দিন এ হার ছিল ২.৫%-এরও নিচে। ২ ফেব্রুয়ারির পর আক্রান্ত শনাক্ত থেকেছে ৫০০-র নিচে। আর মৃত্যুর সংখ্যা ২৪ জানুয়ারির পর প্রতিদিনই ২০ জনের নিচে রয়েছে। গত ৮ দিনের মধ্যে ৫ দিনই ছিল এক অঙ্কে। কোভিড সংক্রমণের সাম্প্রতিক পরিসংখ্যান মহামারী নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মহামারীটা নিয়ন্ত্রণে চলে আসার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এটা যদি কন্টিনিউ করে, এটা যদি আর না বাড়ে, এরকমই চলে, তাহলে নিয়ন্ত্রণে এসছে বলে আমরা ধরে নেব। তবে মানুষের মধ্যে অনেক ক্ষেত্রেই সচেতনতার ঘাটতি থাকলেও কিভাবে নিয়ন্ত্রণে এলো মহামারী? আমাদের দেশে যে ভাইরাস, দেশীয় ভাইরাস, সেগুলা শীতকালে যেসব ভাইরাস আমাদের আক্রমণ করে, সেগুলা খুব প্রবলভাবে আমাদের আক্রমণ করে এবং সেখানে বাইরের ভাইরাস, করোনা ভাইরাস সেখানে ঢুকতে পারছে না। এটাই হলো এর কারণ। একদিকে করোনা ভাইরাস দুর্বল হয়ে যাওয়া, অন্যদিকে টিকা প্রয়োগ, এই দুইয়ের সমন্বয়ে মহামারী থেকে মুক্তি মিলবে বলে আশা বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভ্যাকসিন নেওয়ার বয়সসীমা ৫৫ থেকে ৪০-এ নামিয়ে আনায় বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেওয়ায় উৎসাহিত হয়েছেন সাধারণ মানুষ, এমন মত বিশেষজ্ঞদের। কেন্দ্রের সংখ্যা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা। আর প্রতিদিন টিকা দেওয়ার হার ৩ লাখে উন্নীত করতে চায় সরকার। ফারুক ভূঁইয়া, রবিনের আরও একটি রিপোর্ট। শুরুর দিকে নানা দ্বিধা সংশয় কাটিয়ে টিকা কেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়। গণহারে টিকা প্রয়োগের প্রথম দিন রোববার সারা দেশে সর্বসাকুল্যে টিকা প্রয়োগ করা হয় ৩১,১৬০ জনের দেহে। এরপর প্রতিদিন তা বাড়তে থাকে আশাব্যঞ্জক হারে। টিকা প্রয়োগের প্রথম সপ্তাহের সবশেষ কার্যদিবস বৃহস্পতিবার একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ছাড়াই ২ লাখ। বিশেষজ্ঞরা মনে করেন, সব শ্রেণীর নাগরিকের জন্য টিকা উন্মুক্ত থাকার বয়সসীমা ৫৫ থেকে নামিয়ে ৪০ বছর করার সরকারি সিদ্ধান্ত এক্ষেত্রে ভূমিকা রেখেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টিকা গ্রহণও উৎসাহিত করেছে সাধারণ মানুষকে। তবে কর্তৃপক্ষ চায় দৈনিক টিকার হার ৩ লাখের বেশি ছাড়িয়ে নিতে। এখন সেটা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে, এটা একটা গৃহীত সিদ্ধান্তের ফল। দ্বিতীয়ত, যে আমাদের স্বাস্থ্য বিভাগ তারা চেষ্টা করছে যে এই কাঙ্ক্ষিত যে টার্গেট, সেটা যাতে অর্জন করা যায়। প্রাপ্যতার নিরিখে এবং এই বছরই সবাইকে টিকা দিয়ে ফেলতে চাই, তাহলে প্রতিদিন ৩ লাখ থেকে সক্ষমতা বাড়িয়ে অন্তত পক্ষে প্রতিদিন ৫ লাখ থেকে ৬ লাখ টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটি সক্ষমতা আমাদের আছে। প্রতি মাসে ভারত থেকে ৫০ লাখ টিকা আমদানির বাইরেও বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয়েছে কোভ্যাক্সের মাধ্যমে টিকা পাওয়ার। প্রথম চালান এবং পরবর্তী চালানগুলো তারা আমাদেরকে প্রায় ১,২৭ লাখ ডোজের টিকা আমাদের এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটাই আমাদেরকে দেওয়া হবে। সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে টিকা কেন্দ্র আরো সম্প্রসারিত ও নিবন্ধন প্রক্রিয়াকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যেখানে মানুষের কাছাকাছি হবে, যাতে করে মানুষ সহজে আসতে পারেন টিকা দিতে, এটা এক। ২ নম্বর হলো যে নিবন্ধনটা আমাদের এখন একেবারে পুরোপুরি বাড়ি বাড়ি যে আমাদের স্বাস্থ্যকর্মীদের নিবন্ধনটা করতে হবে। দেশে টিকা গ্রহণের পর এখনো পর্যন্ত কারো গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বেড়েছে টিকা গ্রহীতার সংখ্যা। তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেয়ায় দেশের টিকাদান কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
করোনার ভয়কে জয় করতে দেশের জেলায় জেলায় টিকাদান কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন গ্রহণ করেন ফ্রন্ট লাইনে কাজ করা নাগরিক ছাড়াও সাধারণ মানুষ। কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করছেন ভ্যাকসিন গ্রহণকারীরা। আর এখনও যারা টিকা নেওয়ার সুযোগ পাননি তারা রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করছেন। ভ্যাকসিন দেওয়ার পরে আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর ভ্যাকসিন যখন দিচ্ছিল, সুদ যখন দিচ্ছিল, মনে হচ্ছিল না যে কোনো কিছু ভিতরে প্রবেশ করলো আর কি। টিকা দেওয়ার পরে আমার কোনো খারাপ কিছু অনুভূত হয় নাই এবং আমার ফ্যামিলিরও প্রায় যারা টিকা প্রাপ্য সবাই দিয়েছে। রেজিস্ট্রেশন করে এই 2-1 দিনের মধ্যেই আমরা টিকা নিব। প্রথম ধাপে ময়মনসিংহে 1,62,000 ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা এই পর্যন্ত 6,358 জনকে টিকা দিয়েছি এবং যেহেতু উৎসব উদ্দীপনা বাড়ছে, আমরা আশা করি আরও টিকা আমরা পাবো এবং সেই সময়ের মধ্যে আমরা সবাইকে দিতে পারবো। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের 41টি কেন্দ্রে চলে টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার পর্যন্ত 16,000 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 25,000। সিলেটে টোটাল 2,28,000 টিকা এসেছে এবং টিকার কোনো ঘাটতি আপাতত নেই এবং আমরা যদি এভাবে দিতে থাকি টিকার কোনো সমস্যা হবে না আশা করি। সব শ্রেণীর মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। ঠিক একই গতিতে সাধারণ মানুষের বাড়ছে টিকা গ্রহণের আগ্রহ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জার্মানিতে টিকা কার্যক্রম শুরুর পর থেকে আগের তুলনায় কমেছে করোনা সংক্রমণ। তবে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ধরন নিয়ে শঙ্কায় জার্মান সরকার। এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্র চেক রিপাবলিক এবং অস্ট্রিয়া থেকে নতুন করোনা ছড়িয়ে পড়ায় সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। এদিকে টিকার সংকটে ইউর মেডিসিন এজেন্সির অনুমোদনের অপেক্ষায় তৃতীয় ধাপে থাকা জার্মানির কিউরভ্যাক। বার্লিন থেকে আরও জানিয়েছেন সহকর্মী বিটু বড়ুয়া। গেল বছরের ডিসেম্বরে জার্মানিতে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরুর পর থেকেই জার্মানির করোনা ভাইরাসের পরিস্থিতির উন্নতি বেশ লক্ষণীয়। ইতিমধ্যে জার্মানিতে সংক্রমিতের সংখ্যা এবং মৃতের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে জার্মানির স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে প্রায় 27 লক্ষ মানুষকে করোনার প্রথম ডোজের টিকা এবং 14 লক্ষ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। Okay, also zum Impfstoff, ich bin sehr begeistert, dass es jetzt dann demnächst in der Testphase ist, beziehungsweise অন্যদের মতো আমিও খুশি। করোনার আরও একটি কার্যকরী টিকা অনুমোদনের অপেক্ষায় আছে। জার্মান চিকিৎসা বিজ্ঞানীদের মতো আমিও আশাবাদী কিউরভ্যাকের এই টিকা করোনার নতুন ধরনকে রুখে দেবে। একই সঙ্গে টিকার সংকট কেটে যাবে বলেও আমি আশাবাদী। তবে শঙ্কা বাড়াচ্ছে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের করোনা জার্মানির বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ায়। তবে শঙ্কা আরও বাড়াচ্ছে জার্মানির পার্শ্ববর্তী দেশ চেক রিপাবলিক ও অস্ট্রিয়াতে এই নতুন ধরনের ভাইরাসের অস্তিত্বে। এজন্য জার্মানি সহ চেক রিপাবলিক এবং অস্ট্রিয়ার সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো রকম নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে সীমান্ত পার হতে দেওয়া হচ্ছে না। এদিকে জার্মানিতে করোনার টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকলেও টিকার সংকটের মধ্যে আশার বাণী শোনাচ্ছে জার্মানির থুইবিঙ্গেন ইউনিভার্সিটির নতুন ধরনের করোনার টিকা কিউরভ্যাক। টিকাটি ইতিমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা বেশ সফলভাবে সম্পন্ন করেছে। জার্মানি এবং ইউরোপের অন্যান্য দেশ সহ ল্যাটিন আমেরিকার প্রায় 35,000 স্বেচ্ছাসেবী শরীরে করোনার এই টিকা পরীক্ষা করা হয়েছে। এই টিকা যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের করোনার বিরুদ্ধেও দারুণ কার্যকরী। সে কারণে জার্মান সরকারের পক্ষ থেকে 74 মিলিয়ন ডোজের নতুন করে চুক্তি করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির অনুমোদন পেতে যাচ্ছে জার্মানির কিউরভ্যাক। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। ফাগুন ও 21শে ফেব্রুয়ারিতে ফুলের বাজার ধরতে ব্যস্ত চাষিরা, চলছে শেষ মুহূর্তের পরিচর্যা, লোকসান কাটিয়ে ওঠার আশা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি পৌরসভায় নির্বাচনে বিএনপির পরাজয় হয়েছে তাদের অপরাজনীতির জন্য। গতকাল বিকেলে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বিএনপি নেতাদের সরকারের পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নয়, বিএনপির সবারই পদত্যাগ করা উচিত। বিএনপি নেতারা সরকারের পদত্যাগ দাবি করছেন। গত 1 যুগ ধরে তাদের এ দাবি শুনে আসছে এদেশের জনগণ। তাদের আন্দোলন এখন ফেসবুক নির্ভর। নেতিবাচক রাজনীতির জন্য তাদের আন্দোলন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। সরকারের পদত্যাগ নয়, বরং বিএনপির মতো দলকে জনবিচ্ছিন্ন করার জন্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দীর্ঘ 14 বছর ধরে যারা ক্ষমতায় আছেন তারা ইতিহাসকে নিজেদের মতো করে লেখার চেষ্টা করছে। গতকাল বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 14 বছর যাবৎ যারা ক্ষমতায় আছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা তাদের ইচ্ছামতো লিখার চেষ্টা করছে এবং বাংলাদেশের এই 50 বছরে যে মুক্তিযুদ্ধের কারা কি অবদান রেখেছে, কারা কি ক্ষতি করেছে সেটা সম্পর্কেও বর্তমান প্রজন্মকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। বিনিয়োগের বার্তা নিয়ে দুবাইয়ে ব্যবসায়ীদের রোড শোতে অংশ নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুভেচ্ছা বক্তব্যে তিনি প্রবাসীদের বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানান। সাকিব আরও বলেন, গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সম্ভাবনার নতুন দিগন্ত। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। পুঁজিবাজারে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত 4 দিনব্যাপী রোড শোর তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম নক্ষত্র সাকিব আল হাসান। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। The way Bangladesh progressed in last 10, 12, 15 years, if it continues like that, I think we got a huge potential. I would like to encourage everyone to invest in Bangladesh. It will obviously benefit you and at the same time our country as well. And what I believe in 5-10 years time, Bangladesh will be a great country, and now is the time to develop, and to do that, this is the right moment to invest. So I would like everyone to welcome Bangladesh. আমাদের দেশে এখন বিনিয়োগের ব্যাপক সুযোগ, তো এই দুটার যোগসূত্র যদি আমরা করে দিতে পারি তাহলে ওনারাও একদিক থেকে লাভবান হবেন, দেশও লাভবান হবে। রোড শোর আয়োজকদের দাবি, বাংলাদেশ এখন অর্থনীতির বিভিন্ন সূচকে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে, তাই তারা বিশ্বব্যাপী পজিটিভ বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে চান। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভোরের সময় আরও থাকছে। আমদানি করা চাল বাজারে আসার পরও বাড়ছে দাম। পাইকারি ও খুচরা পর্যায়ে কমেছে বিক্রি। ফের ঊর্ধ্বমুখী সয়াবিন তেলের দাম। দেশের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের ইসদাউর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আন্তর্জাতিকভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সবাই যদি আমরা একটুখানি কে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে, কে কোন দল করে, কে কার পক্ষ বিপক্ষ, এগুলি না করে যদি একসাথে বসতে পারি সবাই মিলে নারায়ণগঞ্জে যারা আমরা সিনিয়র হয়ে গেছি কিংবা জুনিয়র আছে, তাহলে ইনশাল্লাহ নারায়ণগঞ্জটা যেই জায়গাটা যাবে আমি মনে করি নারায়ণগঞ্জ ঢাকার চেয়ে একটা ইম্পর্টেন্ট শহরে আমরা পরিণত করতে পারবো। চারিদিকে অনেক ধরনের নোংরা খেলা হচ্ছে, এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার খেলা হচ্ছে, ক্ষমতার পরিবর্তনের খেলা না, খেলাটা হচ্ছে বাংলাদেশটাকেই ধ্বংস করে দেওয়ার জন্য। ভোলার চর ফ্যাশনের পাঁচক পাটে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নুরে আলম নামে এক স্থানীয় ভূমিদস্যুর বিরুদ্ধে। আশ্রয়ণ প্রকল্প ও দরিদ্র মানুষদের উচ্ছেদ করে গড়ে তুলেছেন সমিল, বরফকল ও মাছের ঘের। আর সংরক্ষিত বনের মধ্যে চলছে ডকইয়ার্ডের ব্যবসা। এভাবে তিনি গত এক দশকে পাঁচকপাট বাজারে শতাধিক ঘর ভিটা বিক্রি করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তবে এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। চরফ্যাশনের পাচকপাট বাজারের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর টিনের ঘর তুলে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিল বিসমিল্লাহ জেলে উন্নয়ন সমিতি। এই ঘরটি জবরদখল করে দুই ব্যবসায়ীর কাছে ৬ লাখ টাকায় বিক্রি করে দেন নুরে আলম। সরকারি এসব সম্পত্তি নিজের মালিকানা দাবি করে স্ট্যাম্পে লিখিতেও দেন তিনি। সম্প্রতি পুরনো টিনের ঘর ভেঙে ক্রেতারা পাকা ভবন করতে গেলে নির্মাণ কাজে বাধা দেয় সমিতির সদস্যরা। এভাবে নুরে আলম ওই বাজারের প্রায় ১০০ ভিটে দখল করে বিভিন্ন জনের কাছে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। নুরে আলমের কাছ থেকে সরকারি জমি কেনার কথা স্বীকারও করেছেন ওই বাজারের এক ব্যবসায়ী। আমরা জেলা সমিতির কাছ থেকে নুরে আলম ভাড়া নিছে, ভাড়া নিয়ে উনি বিটা বিক্রি করে দিছে। আমি খরচ দিছি,
সেই পরিবর্তে সে আমার একটা কত টাকা? 1.5 লাখ টাকা। শুধু বিক্রি করে ক্ষান্ত হননি নূরে আলম। বর্তমানে বাঁধের উপর তার একাধিক পাকা ভবন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাড়া সহ নানা অজুহাত আর দরিদ্র মানুষদের জিম্মি করে জমি দখল করেন তিনি। সরকারি জমিতে মাছের খামার, বরফ কল, সংরক্ষিত বনের মধ্যে ডকইয়ার্ড আর আশ্রয়ন প্রকল্প দখল করে চলছে তার সমিলের ব্যবসা। মামলা মোকদ্দমা জেলেদেরকে হয়রানি করে বিডার কাছে কাছাতে দিয়েছে। সরকারের কাছে আমরা অনুরোধ যে আমাদের সম্পত্তি যেন আমরা ফিরে পাই। তবে বিক্রি নয়, বাজারের ভিটের দখল সত্ত্ব হস্তান্তরের কথা স্বীকার করে অভিযুক্ত নূরে আলম বলেন, সরকার চাইলে জমি ফেরত দেবেন। বিক্রি করার কোনো দলিল মলিল কিছুই নেই। এটা আমি যতদিন ভোগ করেছিলাম এরপরে একজনের দিয়ে দিচ্ছি। সরকারি জমি বিক্রি করার কোনো সুযোগ নেই উল্লেখ করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। থানায় আমরা জিডি করেছি, তাদের হেল্প চেয়েছি। তো আমার মনে হয় যে বর্তমান যে করোনা পরিস্থিতি, এইটার একটু ইমপ্রুভমেন্ট হলে আমরা একটা থরো উচ্ছেদের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। পাচকপাট বাজারের ভিটে ছাড়াও নূরে আলম পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগের প্রায় 40 একর জমি অবৈধভাবে ভোগ দখল করছেন। সময় সংবাদ, ভোলা। দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা কমে এলেও উত্তরে এখনও দুর্ভোগে আছেন নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাপ রবি দুলাল। জাফর, আপনি জানেন যে দিনাজপুর বা এই অঞ্চলে কিন্তু শীতের প্রকোপ কিন্তু এখনও রয়েছে। বিশেষ করে যে আবহাওয়া অফিসের যে তথ্য সে অনুযায়ী আজকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। তবে আপনি গত কয়েকদিন আগে শীতের যে প্রকোপ ছিল সেটি কিন্তু এখন কিছুটা কমে এসেছে তাপমাত্রা বৃদ্ধির কারণে, যেটি হচ্ছে আবহাওয়া অফিসের তথ্য মতে। বিশেষ করে আপনার যে বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু অনেক কমে এসেছে, সেটি হচ্ছে 78%। পাশাপাশি বাতাসের যে গতিবেগ সেটাও কিন্তু কমে এসেছে। এই কারণে হিমেল যে বাতাস এবং পাশাপাশি কুয়াশা, সেটা প্রকোপ কিন্তু খুব একটা নেই। তারপরে আপনি যেটি আমরা লক্ষ্য করি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে 8টা-9টার পরে কিন্তু আমরা সূর্য দেখি এবং সূর্য উঠার কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রাকে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসে। পাশাপাশি আপনি আরেকটা বিষয় আপনাকে জানাতে পারি, সেটি হচ্ছে যে এইখানে যে মানুষজন এখন চলাফেরা করছে। আগে আমরা যেটি দেখতাম যে খুব জবুথবু অবস্থা এবং মানুষের মধ্যে শীতের যে একটা কষ্ট ছিল কিছুটা হলো সেটা কিন্তু অনেক লাঘব হয়েছে। আমি এই মুহূর্তে দিনাজপুর শহরের আপনার হাসপাতাল মোড় এলাকায় রয়েছি। এখানে আমরা লক্ষ্য করছি যে মানুষজন কিন্তু সকাল থেকেই আপনার তাদের যে চলাফেরা সেটা শুরু করে। বিশেষ করে আমরা দেখেছি যে এখানে যারা সকালবেলা যে প্রাতঃ ভ্রমণে বের হয় তারাও আপনার যাচ্ছেন। পাশাপাশি ছোটোখাটো যেসব যানবাহন আমরা দেখছি, বিশেষ করে আপনার ইজি বাইক, রিক্সা, ট্রাক্টর বা যানবাহন সেগুলো চলাচল করছে। এখনও আমরা অনেক যানবাহনকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে কুয়াশার যে কারণে লাইট জ্বালিয়ে তারা কিন্তু চলাচল করছে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দিনাজপুর এই অঞ্চলটি কিন্তু আপনার শীতপ্রবণ এলাকা, কারণ হিমালয়ের পাদদেশে উত্তরের এই জেলা অবস্থিত হওয়ায় বরাবরই শীত যখন আসে এবং শীতের প্রকোপটা কিন্তু এখানে অনেক বেশি পড়ে। আমরা দেখেছি পৌষ এবং মাঘ এই মাসগুলোতে আমরা শীতে সবচেয়ে বেশি মানুষ কষ্ট পায়। বিশেষ করে যারা প্রবীণ বয়স্ক তারা এই সময়টাতে কষ্ট পায় এবং শিশুরাও কিন্তু আপনার বিভিন্ন রোগ বালাইতে আক্রান্ত হয়। আপনারা জানেন যে এখন এই অঞ্চলে আপনার বিশেষ করে শীতের যে প্রকোপ, এই কারণে আপনার শীত বিশেষ করে গ্রাম অঞ্চলে আপনার
বড় আবাদের এখন মৌসুম চলছে। কৃষকরা বা যারা মাঠে চাষাবাদ করেন তারাও কিন্তু ভোর থেকে আপনার এই মাঠে কাজ করেন। কিন্তু একটি জিনিস আপনাকে জানাতে পারি যে এই শীতের আপনার আরেকটি দুর্ভোগ, সেটি হচ্ছে আপনার যারা খেটে খাওয়া মানুষ, স্বল্প আয়ের মানুষ, এই মানুষগুলোকে আমরা প্রায় দেখি যে বিভিন্ন গ্রাম থেকে তারা শহরে আসেন। দিনমজুর, নির্মাণ শ্রমিক বা অন্যান্য শ্রমিক যারা আসেন তারা কিন্তু তাদের এই যে পেটের দায়ে আসেন, অনেকে কাজ কিন্তু পান না। শীতে কিন্তু কাজের যে অনেকে কাজ করাতে চান না বা কাজের সংখ্যা কিন্তু অনেক কম, এই কারণে অনেকে সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি তারা কাজ পান না। পাশাপাশি আপনি বলবেন যে যদিও আপনার এই শীতের কারণে সাধারণ মানুষের শীতবস্ত্রের যে কষ্টের কথা আমরা এর আগেও জানিয়েছিলাম, এবার মোটামুটি আপনার জেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনও কিন্তু তারা শীতবস্ত্র আপনার মানুষের মধ্যে বিলি করেছেন। তো আমার কাছে শীতের সর্বশেষ এই ছিল। জাফর। শীতের তীব্রতা কমে এলেও উত্তরের জনপদে এখনও খানিকটা শীত অনুভূত হচ্ছে, সে খবর জানাতে আমাদের সঙ্গে দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম রবি দুলাল। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। বড় মাছে স্বস্তি থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে জলাশয় ও নদীর মাছ। তবে স্বাভাবিক রয়েছে গরুর মাংস ও সবজি বাজার। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। করোনার প্রভাবে পোলট্রি খাতে চরম সংকট তৈরি হয়েছে। লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে একের পর এক খামার। তার উপর শীতকালে বার্ড ফ্লু সহ নানা রোগের প্রাদুর্ভাব থাকায় কমে গেছে মুরগির উৎপাদন। এর প্রভাব পড়েছে বাজারে। রাজধানী পলাশী বাজারে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে প্রায় 30 থেকে 100 টাকা বেশিতে। ব্রয়লার 30 টাকা বেড়ে 160, সোনালী 60 টাকা বেড়ে 280 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন স্বাভাবিক হতে সময় লাগবে আরো 2 মাস। মুরগির বাজারের অবস্থা বাড়তি। 160 টাকা ব্রয়লার মুরগি, আর লেয়ার মুরগি বেচছি 170 টাকা, আজকে বেচতেছি 210 টাকা। 1 কেজি আলা যেগুলো কিনছি এগুলো হলে 200 টাকা করে কিনছিলাম এই 15-20 দিন আগে। কমবে এই 2 মাসের মধ্যে মনে করেন কমে যাবে, সবাই আবার খামার আবার মুরগি পালবে, তারপর মুরগি হয়ে যাবে আর কি। তবে মাছের বাজারে কিছুটা স্বস্তি। বড় মাছের সরবরাহে কমতি নেই, তাই তুলনামূলক দামও কম। তবে কেজিতে 50 থেকে 80 টাকা বেড়েছে খাল, বিল ও নদীর মাছের। আমি রুই মাছ কিনেছি 320 টাকা করে নিয়েছি, যেমন কত 3.5 কেজি সাইজ। মোটামুটি আমার কাছে দাম কমই মনে হলো। কমই যায়, আজকে একটু বেশি। এই শুক্রবার আসলে দাম একটু বাড়ে। চাষের মাছের দাম বাড়ে নাই, যেরকম নদীর চিংড়ি মাছগুলো এগুলো মনে করেন একটু দাম একটু বা 30 মাছ এখন একটু দাম একটু বাড়তে। করোনার পর থেকে বিক্রি নাই, পরিচিত লোক যারা আছে এদের দেওয়া যায়, অপরিচিত লোক নাই। 4 কেজি ওজনের মাছ 350 টাকা কেজি, আর এই 3 কেজি ওজনের কিনা ওগুলো দাম কম 280-300 এরকম বেচা লাগে। শীত মৌসুম শেষের দিকে হলেও পর্যাপ্ত রয়েছে শীতকালীন সবজি সরবরাহ। চাহিদা কম থাকায় দাম স্থিতিশীল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার হাট বাজারগুলোতে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের আলুর দাম। কেজি প্রতি 5 থেকে 7 টাকা কমে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। কৃষকরা বলছেন বীজ সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বর্তমান দামে আলু বিক্রি করে লাভ হচ্ছে না। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। শুক্রবার সকালে বগুড়ার মহাস্থান হাটে আলু নিয়ে ভিড় করছেন চাষিরা। পাইকারি ক্রেতা থাকলেও তেমন দাম নেই। আলু চাষিদের অভিযোগ 10 থেকে 12 টাকা কেজি দরে আলু বিক্রি করে লাভ থাকছে না তাদের। আলুর দাম একটু কমই তো, আমাকে ক্যাশ উঠতে পাওয়া যাচ্ছে না। আগে 20-25 টাকা ছিল, আর এখন 10 টাকা কেজি লাগছে। জমির খরচ মনে করতে 9-10 টাকা কেজি পড়তেছে, বীজ ছিল 9 টাকা 4.5 কেজি। আমাদের 30-40 মন আলু হবে, যে বাজারটা লসের মধ্যে আছি। এদিকে পাইকারি ক্রেতারা জানান আলু কেনার পর পরিবহন সহ অন্যান্য খরচের কারণে মোকামে তাদের খুব সীমিত লাভ থাকছে। 1 কেজি আলু 3 টাকা খরচা দিয়ে আমাদের কোনো পড়তে হচ্ছে, কিনতে পারতেছে বিক্রি করতে পারতেছে না। লাভ সীমিত, কেজিতে 8.5 না 8 টাকা 9 টাকা 10 টাকা কিন্তু বিক্রি করা লাগছে, আমার অন্য লাভ নেই, কোনো ইয়া নাই। বগুড়ায় এবার 58,800 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আলু উৎপাদন হবে 12,55,000 মেট্রিক টন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। আমদানি করা চাল বাজারে আসার পরও বাড়ছে দাম। এতে পাইকারি ও খুচরা পর্যায়ে কমে গেছে বিক্রি। দাম সহসাই কমার কোনো ইঙ্গিতও নেই রাজধানীর পাইকারদের কাছে। লাগাম টানা যাচ্ছে না সয়াবিন তেলের দামেও। মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ।
চালের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে 1.5 মাস আগে দেয়া হয় আমদানি অনুমতি, কমানো হয় শুল্ক। বিদেশ থেকে দেশের বাজারে আসতেও শুরু করেছে সেই চাল। তারপরও কমেনি, বরং দেশি চালের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়ছে আমদানি করা চালেরও। ব্যবসায়ীরা জানান সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। বিদেশি চাল বাজারে এলে দাম কমবে এমন ধারণায় মজুদ চাল আগেই বিক্রি করে বিপাকে পড়েছেন তারা। এখন মাসের 12 তারিখ বেচাকিনি করবো, খুব ধুমছে, কিন্তু কাস্টমার নেই। গত 1-1.5 সপ্তাহে বাজার হয়েছে বস্তাবস্তি প্রায় 100 টাকার মতো বাড়ছে। হিসাব ছিল যে 7-8 টাকা পড়ছে, কমবে। ওই হিসাবে আমরা 2-3 টাকা লস দিয়ে মালগুলো বিক্রি করে গড়দাম অনেকটা খালি করে আসলাম, কিন্তু খালি করার পরে এখন তো আর ভরতে পারতেছে। একটু বাড়তে পারে সামান্য, তো যে ঢুকছে যে এরকম কন্টিনিউ আরো 1-1.5 মাস 2 মাস ঢুকে, তাইলে ইনশাল্লাহ দেশের কৃষকও বঞ্চিত হবে না সামনের মৌসুমে, এবং এখনো ভোক্তারাও তেমন একটা হবে না। দাম বৃদ্ধির পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এতে দৈনিক বাজারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। দাম বেড়ে গেলে তো আমাদের পকেট কাটতে হয়। আমাদের জন্য খুবই কষ্টকর এত ঊর্ধ্বগতি হলে। চালের দামটা যদি কম থাকে, বাকি দামগুলো আমাদেরকে খুব একটা আহত করে না। কয়েক মাস ধরে এভারেজে অনেক কম হচ্ছে সেল, তুলনামূলকভাবে 25% সেল হচ্ছে। ইন্ডিয়ার বাজারটা মানে ঢোকার পর ঢুকবো এই টাইমে একটু কমবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল, এখন ঢোকার পরে এখন আরো দাম উল্টা বাড়িয়ে গেল। চালের বাজারের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে সয়াবিন তেলের দাম। 1 সপ্তাহে প্রতি লিটারে বেড়েছে 10 টাকা। 5 লিটার গুলো আগে 605 টাকা ছিল, এখন এটা 650 টাকা হয়েছে, 55 টাকা হয়েছে 1 সপ্তাহে। আগে যারা 10 লিটার নিত, এখন তারা 5 লিটার নিতেছে দাম বেশির কারণে। আমাদের তো ইনকাম বাড়তেছে না, কিন্তু জিনিসের দাম দিন দিন বাড়তেছে। ব্যবসায়ীরা জানান চাহিদার অর্ধেক তেলও সরবরাহ পাচ্ছেন না তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চালের অন্যতম মোকাম নওগাঁর চালের বাজার অস্থির। সপ্তাহ ব্যবধানে সব ধরনের প্রতি কেজি চালের দাম বেড়েছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান বাজারে ধানের সংকট থাকায় চালের দামের ওপর প্রভাব পড়েছে। মোটা চালের তুলনায় সরু চালের দাম বেশি বেড়েছে, তবে এলসি করা চালের দামে কোনো প্রভাব পড়েনি। খুচরা বাজারে মোটা চাল স্বর্ণা 5.48 টাকা, বিয়ার 28-45 টাকা, জিরাশাল 65 টাকা, কাটারি 66 টাকা এবং মিনিকেট 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে চাল কিনতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। মোটা চালে 3 থেকে 4 টাকার মতো বাড়ছে, আর মিনিকেটে 4 থেকে 5 টাকা, আর কাটারিতে 6 থেকে 7 টাকার মতো বাড়ছে। চাহিদা আছে বাজারে, মনে করেন হয়তো 200 বস্তার আমদানি হচ্ছে 150 বস্তা। উইমেন চেম্বার অব কমার্সের আয়োজনে সিরাজগঞ্জে শুরু হলো 3 দিনের নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা তাদের পছন্দ মতো পণ্য কিনতে পেরে আনন্দিত। উদ্যোক্তাদের দাবি, দেশীয় পণ্যের প্রসার ঘটাতে এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই আয়োজন আরও বড় পরিসরে করার কথা জানান আয়োজকরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জের শহীদদের মনসুর আলী অডিটোরিয়ামে শুরু হলো 3 দিনের নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী মেলা। মেলায় স্টলগুলোতে জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প, শীতলপাটি, বুটিক সহ বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেছে উদ্যোক্তারা। প্রথম দিন শুক্রবার সকাল থেকে মেলায় বিভিন্ন বয়সের দর্শনার্থীরা ভিড় জমান। নিজেদের পছন্দ মতো দেশীয় পণ্য কিনতে পেরে খুশি তারা। পাশাপাশি কেনা বেচা ভালো হয় খুশি নারী উদ্যোক্তারাও। শীতলপাটি এমন একটি র মেটেরিয়াল যেটা বিলীন হয়ে যাচ্ছিল প্রায়, তো এটাকে আমরা গবেষণা করে যে এটাকে কিভাবে ডাইভার্সিফাই করা যায় সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাচ্ছি। বাঁশের জিনিস আছে, বেতের জিনিস আছে, এই তো এই নিয়ে আমার হচ্ছে আজকে আর কি আমরা আজকে পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি। যে আয়োজনটি উইমেন চেম্বার করেছে আসলে সিরাজগঞ্জবাসীর জন্য একটি ভালো আয়োজন। বসন্ত উৎসব প্লাস সাথে আছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে। আমরা 3 দিন আনন্দমুখর এবং উৎসবমুখর থাকবো। আয়োজকরা জানান করোনার ক্ষতি পুষিয়ে আনতে এবং আরো নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই এই আয়োজন। ব্যাংকসের প্রবর্তনা প্যাকেজের অ্যাভেল করে আমাদের উদ্যোক্তাদেরকে একসাথে পেয়ারিং করে যাতে আমরা এই কাজগুলো এগিয়ে নিতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স আয়োজিত মেলায় স্টল রয়েছে 30টি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রংপুরের পীরগাছায় পুকুর খুঁড়তে বেরিয়ে এলো হাতির কঙ্কাল। উপজেলা সদরের
অনন্তরাম গ্রামের আব্দুর রশিদ তার জমিতে পুকুর খনন শুরু করলে কয়েক ফুট নিচেই বেলে হাতির দাঁত, কান ও পাঁজরের হাড়। আব্দুর রশিদ জানান তার বাড়ির পাশে একটি ডোবা ছিল। সম্প্রতি মাছ চাষের জন্য তার ছেলেরা শ্রমিক নিয়োগ করে। শুক্রবার মাটি খোঁড়ার সময় শ্রমিকরা জানান মাটির 5 থেকে 6 ফুট নিচে লম্বা হাড়ের মতো একটা কিছু পাওয়া গেছে। খোঁড়াখুঁড়ি অব্যাহত রাখলে পরে আরও অনেক হাড় বেরিয়ে আসে। কথিত আছে 1940-42 সালে জমিদার উপেন্দ্র কিশোরের হাতিশালের একটি হাতি এখানকার খালে পড়ে যায়। সেটি 1 মাস ধরে তোলার চেষ্টা করেও তুলতে পারেনি জমিদারের লোকজন। শেষে আহত হাতিটি অনেক কষ্ট সহ্য করে মারা যায়। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, হাতির হাড়গুলো সরকারিভাবে সংরক্ষণ করা হোক। দাদার কাছে আমরা শুনছি এখানে হাতি মানে সরার গাছ ছিল, ওই গাছের থেকে বাঁধা ছিল, পরে যা উঠতে পারে নাই, মারা গেছে। হাড়হাড্ডি পাওয়ার পর ওর বাচ্চারা নিয়ে আসছে বাসায়। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করি এবং উনি তাৎক্ষণিকভাবে প্রত্নতত্ত্ব যারা এই বিষয়গুলো দেখভাল করেন তাদেরকে অবহিত করেছেন। পূর্ণাঙ্গ বিষয়টা তারা তদারকি করে দেখবেন। টাঙ্গাইলে হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। গতকাল সকালে জেলা প্রেস ক্লাবে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আতাউল গনি। মেলায় পাটিসাপটা, পাতা, ঝাল, নকশাসহ বাহারি পিঠার পসরা সাজিয়ে বসে 1.5 শতাধিক স্টল। পিঠার স্বাদ নিতে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থী। গ্রামীণ আবহে শীতের শেষ দিকে পিঠার স্বাদ দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। ফুলের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের চাষিরা। ফলন ভালো পেতে জমিতে করছেন ওষুধ স্প্রে, দিচ্ছেন সেচ ও সার। ফলন আর দাম ভালো থাকায় বছর ফুল বিক্রি করে গতবারের লোকসান কমানোর আশা তাদের। কৃষি বিভাগ বলছে, উৎপাদন ভালো করতে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, নানা প্রকার প্রযুক্তিগত সহায়তা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। যশোর জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম দেখলেই মনে হবে নকশি কাঁথার মাঠ। সবুজের বুক জুড়ে রঙের ছড়াছড়ি। গাঁদা, গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা সহ নানা জাত আর রঙের ফুল দেখলে জুড়িয়ে যায় মন। বাণিজ্যিকভাবে উৎপাদিত এই ফুলবাগানের পরিচর্যায় ব্যস্ত কৃষক। বসন্ত বরণ, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেশি থাকে। এই 3 দিবসের বাজার ধরতেই তাই ব্যস্ততা বেড়েছে তাদের। দাম আশানুরূপ হওয়ায় কৃষকরা আশা করছেন ফুল বিক্রি করে পোষাবেন গত বছরের লোকসান। পোকামাকড় দিকতে খুব কম পেয়েছি, তাতে মনে করেন যে সার মাটু ভালো দিয়েছি, দেওয়ার পরেও এখন ফলনটা ভালো হচ্ছে। 14 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারিতে যদি আমাদের কিছু যে দাম যাচ্ছে এর থেকে যদি কিছু বৃদ্ধি হয় দাম, তাহলে আল্লাহ রহমতে ভালোই হবে। হয়তো একটু দাম ভালো পালি আমাদের, বাকিটা আল্লাহর ইচ্ছা, হয়তো একটু পরিচর্যা করে আমরা একটু লাভবান হতে পারবো। কৃষি বিভাগ বলছে, ফলন ভালো পেতে প্রশিক্ষণ সহ কৃষকদের দেয়া হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা। ফুল চাষটাকে তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, এই জন্য আমরা কৃষক অধিদপ্তর তাদের সাথে থেকে তাদেরকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট এবং এই প্রশিক্ষণ এবং কিভাবে মহিলাদেরকেও ইনভলভ করা যায়, মহিলাদেরকে এই মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়, সেই বিষয়টা আমরা এনশিওর করতেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত জেলার 6 উপজেলায় 170 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। এই মুহূর্তে রাজধানী শাহবাগে ফুলের বাজারে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, রাজধানীর শাহবাগে বলা চলে যে দীর্ঘদিনের যে ফুল বাজার সেটি কিন্তু পাইকারি এবং খুচরো দুটি পর্যায়ে কিন্তু আছে। তো সেক্ষেত্রে আজকে যে পাইকারি পর্যায়ে আপনি দেখছেন যে আমার পেছনে শুধুই বলা চলে যে গোলাপের সারি সারি এবং বিভিন্ন ফুলে কিন্তু পুরো ভরে গেছে রাস্তা, এবং মার্কেটের মধ্যে তো ভরার ফলে কিন্তু রাস্তায় চলে আসছে সে বাজারটি। এবং এই বাজারটি কিন্তু রাত 8টা থেকেই কিন্তু ফুল আসা কিন্তু শুরু হয় এবং রাত 12টার পর থেকে কিন্তু ফুল বেচা কিনা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, এবং এটি কিন্তু চলে ভোর 8টা থেকে 9টা পর্যন্ত, যতক্ষণ ফুল থাকে এবং সাথে ক্রেতা থাকে, এমনটি কিন্তু এখানকার অবস্থা কিন্তু বিরাজ করে। সেক্ষেত্রে এখন যে করোনা মুহূর্ত, সেই করোনা মুহূর্তে কিন্তু বলা চলে যে প্রতি বছর গত যে বছরগুলো গেছে এরকম দিবসগুলোতে কেন্দ্র করে, ফাগুন এবং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সেই দিবসগুলো কিন্তু পর্যাপ্ত বেচা বিক্রি
হয়েছে, অর্থাৎ সরবরাহ ছিল, ক্রেতার সমাগমও ছিল, বিক্রিও কিন্তু তারা ভালো করেছেন। এবং বলা চলে যে প্রতি বছর 50 কোটি টাকার কিন্তু এখানে পাইকারিতে শুধু ফুল বিক্রি হয় এই শাহবাগ থেকে। এবং সেই ধারাবাহিকতা এবং আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল প্রসাদ যেটি জানিয়েছেন যে প্রতি বছর 20 থেকে 30% হারে কিন্তু বেড়ে যায় এই বিক্রির হার, এবং একই সঙ্গে যেহেতু সরবরাহ বাড়ে এবং বিক্রির পরিমাণও বাড়ে, সেই হারটি কিন্তু এবার কিন্তু নেই। তারা বলছেন যে এখানে যারা ব্যবসায়ী এসেছেন সাভার থেকে শুরু করে, যারা বিভিন্ন যশোর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে ফুল ব্যবসায়ী এখানে আসেন, বিশেষ করে এই গোলাপের যে সমারোহ এখানে আপনি দেখছেন, এই সমারোহগুলো কিন্তু বলা চলে যে সাভার থেকেই বেশি আসে। যে গোলাপ বাগান আমরা বলে থাকি, গোলাপ খ্যাত, সেই গ্রাম থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ী করে তারা কিন্তু চলে আসে। এবং তারা যেটি বলছে সেটি হচ্ছে যে ব্যবসায়ীরা যে ফুলগুলো এখানে নিয়ে আসেন সেখানে কিন্তু গোলাপের সংখ্যা ঢাকা থেকে যেহেতু সরবরাহ হয়, এবং এখানে দুটি ভাগে ভাগ হয় গোলাপ, একটি হচ্ছে ক্যাপ ছাড়া আর একটি কিন্তু ক্যাপ পরা যে গোলাপটি এখানে মূলত আসে, সেই গোলাপটি কিন্তু যশোর, ঝিকুরগাছা এদিক থেকে কিন্তু ফুলগুলো চলে আসে। এবং এই ক্যাপ ছাড়া ফুলগুলো বলা চলে যে এখানে বিক্রি হচ্ছে এই বাজারে এখন 8 টাকা পিস, 60 টাকা পিস, কখনো যেটি বেশি ফুটন্ত অবস্থা আছে সেটি কিন্তু 6 টাকা পিসও কিন্তু বিক্রি হচ্ছে। এবং ক্যাপ পরা যে গোলাপগুলো সেটি কিন্তু 10 টাকা 12 টাকা এরকম প্রতি পিস কিন্তু পাইকারিতে বিক্রি হচ্ছে। একই সঙ্গে আপনি যে ফুলগুলো এখন দেখছেন সেটি হচ্ছে অস্টার। এই ফুলগুলো কিন্তু প্রতিটি ঝাড় কিন্তু বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত, যেটি বলা চলে যে দিবসকে ছাড়া অন্যান্য মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে 100-120 টাকা কিন্তু এরকম প্রতি ঝাড় কিন্তু বিক্রি হতো। আপনি জানিয়ে রাখি যে এবারে যেটি ব্যবসায়ী যে আশঙ্কা করছে সেটি হচ্ছে করোনার কারণে কিন্তু ব্যবসার একদিকে কিন্তু খামারি যারা ছিল, চাষি যারা ছিল, তারা কিন্তু ধস নেমেছে তাদের, কারণ বিক্রি যদি না থাকে সে বিক্রি এটা কিন্তু তাদের যে চাষের খরচ, চাষাবাদের খরচ, ফুল উৎপাদনের যে খরচ, সেটি কিন্তু বলা চলে যে এই বিক্রির টাকা দিয়ে কিন্তু তাদের উঠাতে হয়। এবং একই সাথে যদি বলি আপনাকে যে এবার যে তারা টার্গেট করেছেন সেটি হচ্ছে যে দুদিনে, অর্থাৎ আজকের যে রাত গেল বিক্রি সারাদিন যাবে, এবং আগামীকাল যে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, সেটিকে কেন্দ্র করে বলা চলে যে প্রায় 60 কোটি টাকা পাইকারিতে ফুল বিক্রির তারা সম্ভাবনা একটি জাজ করেছিলেন, যেটি বলা চলে যে যদি দুদিনে এই ফুল বিক্রি না হয় তাহলে কিন্তু ব্যবসায়ী, চাষি পর্যায়ে যারাই এর সাথে সংশ্লিষ্ট লাখ লাখ পরিবার, হাজার হাজার ব্যবসায়ী, চাষি, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং ফুল ব্যবসায়, ফুল চাষে যারা আসেন বলা চলে যে তারা কিন্তু কখনোই ব্যাক করাটা খুব, তাদের ফিরে যাওয়াটা কিন্তু খুব কঠিন, কারণ সেখানে পর্যাপ্ত বিনিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কিছু তারা করেন, এই অবস্থায় কিন্তু তাদের ফিরে যাওয়াটাই কঠিন। সেক্ষেত্রে ব্যবসায়ী বলছেন যেটি, সেটি হচ্ছে পর্যাপ্ত সরকারি সহায়তা, ইনসেপটিভ যেটি বলি আমরা, নগদ সহায়তা, সব কিছু মিলে কিন্তু এরকম সহায়তাও তারা চান। তো আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবারের ফুলের বাজারে আশঙ্কাজনক অবস্থায় তারা আছেন, যেটি হচ্ছে যে বিক্রি যদি না হয় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এবং এখানে গোলাপের পাশাপাশি যে ফুলগুলো বেশি চাহিদা আমরা দেখছি যে গাঁদা ফুলের যে মালাগুলো সেটি কিন্তু বিক্রি হচ্ছে, জিপসা যেটি ফুলের অনুষঙ্গ হিসেবে গোলাপ কিংবা অন্যান্য ফুলের সাথে কিন্তু মিক্স করে কোনো বাঁধানো কোনো তোড়া কিংবা এরকম কিন্তু ব্যবহৃত হয়। একই সঙ্গে আমরা রজনীগন্ধা দেখেছি, রজনীগন্ধা ফুল কিন্তু পাইকারিতে বিক্রি হচ্ছে, এখানে আজকে 60 টাকা 8 টাকা এরকম ভালো মানের যে ফুলগুলো সেগুলো বিক্রি হচ্ছে। জারবারার ফুল দেখেছি আমরা, সেটি কিন্তু 8 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে, যেটি তারা বলছেন যে করোনা যদি না থাকতো এবং করোনার প্রভাব যদি না থাকতো, বিভিন্ন বিয়ে অনুষ্ঠান, বিভিন্ন এরকম অকেশনাল যে প্রোগ্রামগুলো থাকে, উন্মুক্ত প্রোগ্রামগুলো, দিবসগুলোকে কেন্দ্র করে যে প্রোগ্রামগুলো থাকে, সেই প্রোগ্রামগুলোকে কেন্দ্র করে কিন্তু অনেক বড় ধরনের তাদের কিন্তু বিক্রি কিন্তু বেড়ে যেত, এবং তারা মোটামুটি অনেক মানে ব্যবসায়ী যারা এখানে আসে তারা কিন্তু লাভের একটি অঙ্ক সেই প্রোগ্রামগুলো থেকেই, সেই অনুষ্ঠানগুলো থেকে কিন্তু তারা আয় থাকতো। এবং খুব স্বল্প পরিসরে যদিও বিয়ে হচ্ছে, তারা বলছে যেটি ব্যবসা ঘুরে দাঁড়ানোর কথা তারা বলতেছে, যেহেতু করোনার প্রভাবটি একটি স্বাভাবিক পর্যায়ে এখনও না গেলেও নিয়ন্ত্রিত একটা অবস্থায় এরকম থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু
ছোট আকারে হলেও বিয়ের প্রোগ্রাম থেকে শুরু করে কিছু কিছু প্রোগ্রামগুলো চলছে, অনুষ্ঠানগুলো চলছে, সেই জন্য কিছুটা তাদের সেই অনুপাতে বিক্রি হচ্ছে এবং তারা একটু ঘুরে দাঁড়ানো কিংবা এই ব্যবসায় বলা চলে যে একটু ধরে থাকা কিংবা স্থিতিশীল থাকা এরকম একটা পর্যায়ে কিন্তু তারা বলা চলে যে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। চাষিরাও সেভাবে স্বল্প পরিসরে তাদের বিনিয়োগ করে তারা কিন্তু চাষাবাদ করে এই ব্যবসায় টিকে থাকার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে কিন্তু এখন এই আজকের যে বাজার, আজকের যে মৌসুম, এই বছরের যে মৌসুম বলা চলে সেই মৌসুমে কিন্তু তারা যে ফুল বাণিজ্য এখানে চলছে, ফুল নিয়ে আসছেন এখানে, তারা কিন্তু বলছেন যে তারা মোটামুটি বলা চলে যে তাদের যে খরচটি সেটি কিন্তু এবার ওঠার একটা সম্ভাবনা আছে যদি এই ফুলগুলো যদি বিক্রি হয়ে যায়। যদিও বলা চলে যে এখন পর্যন্ত যেটি বলছেন সেটি হচ্ছে যে 8টার মধ্যে কিন্তু এখানে মানুষের গ্যাদারিং, মানুষের সমাগম কিন্তু থাকে না, ক্রেতা সমাগম কিন্তু থাকে না, আমরা অন্যান্য বছর দেখেছি যেটি, এবং সেই তুলনাতে কিন্তু এবছর যেটি দেখছি আমরা ফুলের যে গাদা করা ফুল, সেই ফুল কিন্তু এখন আমরা দেখছি এবং এই ফুল আসলে বিক্রি কয়টা পর্যন্ত হবে, কতক্ষণ চলবে সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ এবং সেই ধারাবাহিকতা বলা চলে যে প্রায় 40% কিন্তু ক্রেতা কিংবা ফুল ব্যবসায়ী যারা মৌসুমি ফুল ব্যবসায়ী ফুল কিনে থাকেন পাইকারিতে তারা কিন্তু অনেকটাই কমে গেছে। সেই ক্ষেত্রে একটা আশঙ্কা আছে যে এখানে যে ফুলগুলো এখন পর্যন্ত আমরা দেখছি সেই ফুলগুলো কখন নাগাদ শেষ হবে এবং ব্যবসায়ী তাদের লভ্যাংশ কিংবা খরচের টাকা নিয়ে ফিরে যেতে পারবেন, চাষিরা ফিরে যেতে পারবেন তাদের ঘরে, এমনটি আশঙ্কা করছেন। তো এখন পর্যন্ত শাহবাগ থেকে পাইকারি ফুল বাজার থেকে সবশেষ ছিল এই পর্যন্ত। শাহবাগের পাইকারি ফুল বাজার থেকে ফুল ব্যবসার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী। বিদেশি শিক্ষার্থীদের জন্য সুইডেনে উচ্চশিক্ষা গ্রহণ বেশ ব্যয়বহুল, তবে ওয়ার্ক পারমিট থাকলে দেশটির শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারেন। তাই অনেক শিক্ষার্থী ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা বেতনে পড়াশোনা করেন। তবে করোনার কারণে সে সুযোগও কমেছে আশঙ্কাজনক হারে। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। উচ্চশিক্ষার জন্য সারা বিশ্বে সুপরিচিত সুইডেন 2013 সালের আগে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি লাগতো না, কিন্তু বর্তমানে দেশটিতে পড়ালেখা করতে বিদেশি শিক্ষার্থীদের প্রতি বছর 8 থেকে 15 লাখ টাকারও বেশি খরচ করতে হয়। ওয়ার্ক পারমিট থাকা যে কেউ সুইডেনে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পান, আর তাই অনেক শিক্ষার্থী প্রথমে স্টুডেন্ট ভিসায় নিয়ে সুইডেনে গিয়ে ওয়ার্ক ভিসায় তা পরিবর্তন করে নেন। বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেটা করে থাকেন সেটা হচ্ছে তারা স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসায় নিজেকে কনভার্ট করেন। সেক্ষেত্রে বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য 1 সেমিস্টার অর্থাৎ 30 ক্রেডিট তাকে কমপ্লিট করতে হবে। আমি 30 ক্রেডিট শেষ করার পরে ওয়ার্ক পারমিটে আসি। আমি চাইলে সুইডেনে যে কোনো ইউনিভার্সিটিতে ফ্রি পড়াশোনা করতে পারবো। কিন্তু করোনা মহামারীর কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি সহ বেশিরভাগ বিদেশি শিক্ষার্থী। সুইডেনে উচ্চশিক্ষার পাশাপাশি রয়েছে ক্যারিয়ার গঠনের সুযোগ, তবে বর্তমান করোনা পরিস্থিতিতে আগের মতো কাজ পাওয়া সহজ নয়। তাই দেশটিতে আসার আগে ভালো প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ সংশ্লিষ্টদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ইতালিতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট নবায়নে হয়রানি এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নেওয়া হয়েছে অভিনব পদক্ষেপ। এ লক্ষ্যে অনলাইনে ফেসবুক লাইভের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত। নতুন এ পদ্ধতি চালু হওয়ায় খুশি প্রবাসীরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালির বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়ন সহ নানা সেবাদানে প্রবাসীদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। তবে এসব অভিযোগ বন্ধে অভিনব পদক্ষেপ নিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। ফেসবুক লাইভের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু করেছেন তিনি। একই সঙ্গে পাসপোর্ট সেবা বেগবান করতে ছুটির দিন শনি ও রোববারও তৈরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাসপোর্টের ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা প্রচলিত আছে, চলমান আছে, সেটির ক্ষেত্রে কোনো অস্পষ্টতা যেন না থাকে এবং এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটি কীভাবে কাজ করে সেক্ষেত্রে একটি স্বচ্ছ ধারণা দেয়া, কারো কোনো ভুল ধারণা থাকলে সেই ভুল ধারণার অপনোদন করা, এটি আমাদের একটি বিবেচ্য বিষয়। নতুন এই সেবার কারণে পাসপোর্ট নবায়ন সহ অন্যান্য খাতে হয়রানি বন্ধ হওয়ার আশা প্রকাশ করে একে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা খুবই ভালো। এটা হলে করোনাকালীন সময় এই ব্যবস্থাটা খুবই উন্নত ব্যবস্থা। সরাসরি লাইভের মাধ্যমে কমিউনিটির কিছু নেতৃবৃন্দের মাধ্যমে মাননীয় রাষ্ট্রদূত সাহেব এবং অফিসারবৃন্দ শো করেছেন। এতে করে স্বচ্ছতা বহিঃপ্রকাশ হয়েছে।
ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে দূতাবাসের কর্মকর্তারা এগিয়ে আসবেন বলে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 21 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কিংসরা অবশ্য সমীহ করছে এক ম্যাচ কম করে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ধানমন্ডি দল জায়ান্টদের। তবে জয়ের ব্যাপারে ছাড় দিতে নারাজ দু দলই। এ ম্যাচে জিতলে শিরোপা ধরে রাখার পথ অনেকটাই এগিয়ে যাবে বসুন্ধরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। মৌসুমের বর্তমান পারফরমেন্সে হাই ভোল্টেজ ম্যাচ। মুখোমুখি টেবিলের শীর্ষ দল বসুন্ধরা কিংস আর এক ম্যাচ কম খেলে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রিমিয়ার লিগে পা রেখেই আধিপত্য ধরে রেখেছে বসুন্ধরার রাজারা। এ দলটাকে জাতীয় দল বললে অবশ্য ভুল হবে না। ডিফেন্সে দেশসেরা তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা ছাড়াও ইরানি খালেদ শাফি। শেখ জামালের ফরওয়ার্ডদের জন্য বড় চ্যালেঞ্জ হবে এই লাইনে ফাটল ধরানো। মাঝমাঠে ফাহাদ, বিপ্লু, ইমন, বিশ্বনাথ, ইব্রাহিমরা। আর বেঙ্গলীয়দের রক্ষণে কাঁপন ধরাতে পারেন ব্রাজিলিয়ান ফার্নান্দেস, রবিনহো আর আর্জেন্টাইন রাউল ভেসেরা। আর দেশের পরীক্ষিত সুফিল, মতিন মিয়ারা। কোচ অস্কার ব্রুজওয়ানের আত্মবিশ্বাস আরও একটা জয়ের। প্রতিপক্ষ সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। প্রীতি ম্যাচে খেলেছি, ফেডারেশন কাপেও মুখোমুখি হয়েছি। ওরা অনেক আক্রমণাত্মক দল, কাউন্টার অ্যাটাকে অনেক ভালো করে তারা। কঠিন লড়াই হবে, তবে জয়ের জন্যই আমরা মাঠে নামবো। সবচেয়ে কম্পিটিটিভ ম্যাচ আমার কাছে মনে হয় হলো শেখ জামাল, কারণ তাদের ফরওয়ার্ড লাইন অনেক স্ট্রং। আর আমাদের লিগের অনেক কিছুই বলে দিতে পারবো আর কি, যে আমাদের 13 তারিখে যে ম্যাচটা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবটায় তাকালে অবশ্য চোখে পড়বে না বড় কোনো তারকা, তবে অভিজ্ঞ আর তারুণ্যের মিশেল আছে। 6 ম্যাচে নেই কোনো হার, একটি মাত্র ড্র। সবশেষ বিগ ম্যাচে খেলেছে সাইফ স্পোর্টিং আর আবাহনীর বিপক্ষে। দলটা যে দারুণ ছন্দে আছে তা বলাই যায়। গাম্বিয়ান ওমর জবে, সোলেমন আর উজবেক ওতাবেক ত্রয়ীতে আস্থা। তবে লাল কার্ড বিড়ম্বনায় এই ম্যাচটায় দেখা যাবে না সলোমনকে। ফরওয়ার্ড লাইনটা যেমন ছন্দে আছে, তেমন দিদারুল, কেস্ট্রো, রিজারা জমাট রেখেছেন রক্ষণ। কোচ আশাবাদী 3 পয়েন্ট পাওয়ার ব্যাপারে। টিম যেহেতু একটা ইউনিট হিসাবে খেলছে এবং ধারাবাহিক পারফরমেন্সটা তারা এখন পর্যন্ত রেখেছে, আশা করি কালকের ম্যাচও ইনশাল্লাহ সেই ধারাবাহিক পারফরমেন্সটা ধরে রাখতে পারবে। দুইটা টিমের ফরেনাররাই ডিফারেন্স করবে। আমাদের টিমের রেজাল্টগুলি কিন্তু ফরেনাররাই ডিফারেন্স করছে, কিন্তু আমাদের তার মাঝে আফসার ভালো করছে। 2টা ম্যাচে আমাদেরকে খুব ভালো কামব্যাক করেছে। সবশেষ ফেডারেশন কাপে মুখোমুখি দেখায় 2-0 গোলে জয় পেয়েছিল বসুন্ধরা কিংস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কারাতে প্রশিক্ষণে আগ্রহ বাড়ছে খাগড়াছড়ির কিশোর কিশোরীদের। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও কারাতে একাডেমির আয়োজনে প্রশিক্ষণে অংশ নিচ্ছে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। নিজেদের সুরক্ষা সহ শরীর মন ভালো রাখতে এমন আয়োজনের বিকল্প নেই মনে করে প্রশিক্ষণার্থীরা। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার তথ্য, ছবিতে রিপোর্ট। শীতের সকালে খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামের কুয়াশা মাখা সবুজ মাঠে হাজির এই কিশোর কিশোরীরা। আত্মরক্ষা ও আত্মপ্রত্যয়ে রুখে দাঁড়াতে নিচ্ছেন কারাতে প্রশিক্ষণ। মানসিক শক্তি আর আত্মরক্ষার কৌশল শিখতে চলছে আপ্রাণ চেষ্টা। শিখছেন সুরক্ষার বেশ কিছু কঠিন কৌশলও, যা মানসিকভাবে সাহসী করে তুলছে অংশগ্রহণকারীদের। বড়দের সাথে কারাতে শিখছে শিশুরাও। এখন যেহেতু আমাদের স্কুল কলেজ সব বন্ধ, সেই জন্য আমাদের এই সময়টা বাসায় বসেই থাকতে হচ্ছে। সেই সময়টা আমরা কাজে লাগিয়ে এখানে কারাতে প্রশিক্ষণটা করতে। নিজেদের আত্মরক্ষার জন্য যথেষ্ট পরিমাণ সাহস এবং কলাকৌশল প্রয়োগ করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে মেয়েরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি। কারাতে প্রশিক্ষণটা আমরা সপ্তাহে 2 দিন করেই নিচ্ছি, যাতে আমরা নিজেকে আত্মনির্ভরশীল হয়ে বাইরে বেরোতে পারি। গেল 1 মাস ধরে প্রতিদিন ভোরে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় পর্যায়ের একজন প্রশিক্ষক। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে এমন আয়োজন বলে জানান তিনি। আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে কারাতের সুনাম বয়ে আনবে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন মেডেল বয়ে আনবে বলে আমি আশা করছি। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা মনে করছেন এখান থেকে শিক্ষা নিয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখবে এই অঞ্চলের প্রশিক্ষণার্থীরা। আমাদের এখানে কারাতের সম্ভাবনা প্রচুর। আমাদের এখানকার ছেলেমেয়েরা অত্যন্ত আগ্রহী এবং আমাদের অতীতেও বিভাগীয় এবং ন্যাশনাল থেকে পদক এসেছে। আমাদের একজন মেয়ে খেলোয়াড়, সে বাংলাদেশ আর্মি টিমে খেলছে। আমরা কারাতে নিয়ে খুবই আশাবাদী, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত ভালো করবে কারাতে খেলে। প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ। এতে অংশ নিচ্ছে শতাধিক ছেলে মেয়ে। গেল 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ।
সময় সংবাদ, খাগড়াছড়ি। হাতি খেলছে ফুটবল, আগলে রাখছে গোলপোস্ট, কখনো আবার এক কিকেই বল পাঠিয়ে দিচ্ছে মাঠের বাইরে। অবাক করার মতো হলেও প্রায়ই মানুষের সঙ্গে হাতির অভিনব ফুটবল খেলা চলে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। আর হাতির সঙ্গে মানুষের খেলা দেখতে চিড়িয়াখানায় ভিড় বাড়ছে দর্শনার্থীদের। কর্তৃপক্ষ বলছে হাতির স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দর্শক বিনোদনে নতুন মাত্রা আনতে এমন উদ্যোগ নিয়েছেন তারা। কেফাত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন শামসুল হক প্রিন্স। ফুটবল খেলার ছোট এই মাঠে গোলপোস্ট আছে মাত্র একটি। খেলোয়াড়ের তালিকায় মানুষের সঙ্গে রয়েছে দুটি হাতিও। একটি হাতি দায়িত্ব পালন করছে গোলকিপার হিসাবে, অপরটি মিডফিল্ডার। অবিশ্বাস্য হলেও রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় নিয়মিতই চলছে মানুষ ও হাতির এমন ব্যতিক্রমী ফুটবল খেলা, যা দর্শনার্থীদের বিনোদনে এনে দিয়েছে নতুন মাত্রা। হাতি অনেক সুন্দর করে খেলা করছে, আবার হাতিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। দুইটা পা কিন্তু সে উপরে উঠাইছে, এক পায়ে আবার এক পায়ের উপর দাঁড়াইছে, এরকম অনেক সুন্দর লাগলো। একজন থেকে একটা বল নিল, আবার যাকে দিতে বলছে তাকে আবার দিল, অনেক ভালো লাগছে। এত বড় একটা প্রাণী খেলতে পারে এটা আসলে ভাবা দুষ্কর, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। চিড়িয়াখানার মাহুদ জানান, ছোটকাল থেকে হাতিগুলোকে খেলাধুলা সহ বিভিন্ন কলা কৌশল শিখিয়েছেন তারা। নতুন করে শেখানো হচ্ছে রাজধানীতে চাঁদাবাজির সময় র্যাবের হাতে আটকের পর চিড়িয়াখানায় আসা হাতি দুটিকেও। ছোটবেলায় ঘুরে খেলা শিখাইছি, হাতির বল খেলা শিখাইছি। 10-15 জন মানুষ থাকি, মনে করে ছোটবেলায় যে সময় ট্রেনিং দেই, এই ট্রেনিংয়ের গেছে আমাদের সব কিছুই পাওয়ার গেছে। আর আমাদের একটা বাসা আছে আলাদা হাতিরে সবকিছু শিখানির। জাতীয় চিড়িয়াখানাকে আরো প্রাণীবান্ধব করে গড়ে তোলার চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে হাতিকে ভিন্নভাবে প্রদর্শনের এই ব্যতিক্রম পরিকল্পনা বলে জানিয়েছেন কিউরেটর। মানুষ যাতে পর্যাপ্ত পূর্ণাঙ্গ বিনোদন পায়, উদ্দেশ্য হলে এটা। আসলো হাতি দেখলো চলে গেল, হাতি তো মানুষ রাস্তাঘাটেও দেখে, বাট এখানে এসে নতুনত্ব কিছু চাবে, সেই নতুনত্বটা আমরা পূরণ করতে চাই। এরপরে আমি বাস্কেটবলের দিকে সামনের দিকে এগিয়ে যাব, ওখানে আমার সরঞ্জাম সব রেডি হচ্ছে ইনশাআল্লাহ। 2019 সালের মে মাসে রাজধানীতে চাঁদাবাজির সময় র্যাবের হাতে আটক দুটি হাতি সহ ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে 5টি হাতি রয়েছে। একসময় রাজধানীর রাস্তা রাস্তায় ঘুরে চাঁদাবাজি করত এই হাতিটি। চিড়িয়াখানায় আসার পর তার নাম হয়েছে রাজা বাহাদুর, শিখেছে ফুটবল খেলা। এখন সে ফুটবল খেলেই বিনোদন দিচ্ছে দর্শনার্থীদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করছেন নতুন করে এই হাতিগুলোকে দিয়ে খেলাধুলার মাধ্যমে বাড়তি বিনোদন যোগ হচ্ছে চিড়িয়াখানায়। কেফায়াত শাকিল, সময় সংবাদ, ঢাকা। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফুল বেচাকেনা জমে উঠেছে গোলাপের রাজ্য সাভারের বিরুলিয়ায়। শ্যামপুর গোলাপগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোজাফফর হোসেন জয়। জাফর সাদি, আপনি জানেন যে আর মাত্র একদিন পরেই পহেলা ফাল্গুন, এরপরে রয়েছে ভালোবাসা দিবস, এরপরে মহান 21শে ভাষা দিবস। এ উপলক্ষে সাভারের বিরুলিয়ার এই গোলাপ গ্রাম কিন্তু এখন বর্তমানে বলতে গেলে একদম পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড়ে সাভারের গোলাপ গ্রাম ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ রূপ নিয়েছে, যা আশানুরূপ ভাবে দেখছে এই অঞ্চলের গোলাপ চাষিরা সহ অন্যান্য ফুল চাষ যারা করছেন তারা। এই যে ভোরের স্নিগ্ধতা এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কুয়াশা সত্ত্বেও এখানে কিন্তু ফুলের যে সমারোহ, এখানে যে জাতীয় ফুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ইরানি জাতীয় ফুল। এই ফুলগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত এই ফুলগুলো ঘরে সাজিয়ে রাখা যায় অথবা যে কোনো গুচ্ছ করে যে কোনো স্থানে এখানে শোভাবর্ধনে সহায়তা করে থাকে। এই গোলাপ গ্রাম থেকেই মূলত এই জাতীয় ফুল অনেক বড় বড় আকারের হয়ে থাকে, যেটা হচ্ছে চায়না গোলাপ বলে থাকে মানুষ বা চাষিরা, যেটাকে চায়না গোলাপ বলে থাকে। সেটি বিদেশীয় রপ্তানির একটি ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এবং কিছু কিছু আপনার স্যাম্পল ইতিমধ্যেই বিদেশে পাঠানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এই গোলাপ গ্রামের চাষিরা। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বিদেশে যাওয়ার চাইতে এখানে দেশের যে চাহিদা, মানুষের যে উৎসব ভরা মানুষের যে ভিড়, উপচে পড়া মানুষের যে ভিড়, তারাই কিন্তু গোলাপ গ্রামের সব গোলাপগুলো কিনে নিয়ে যাচ্ছেন। এই গোলাপ গ্রামকে কেন্দ্র করে মূলত যে এখানে যে ব্যবসার প্রসার হয়েছে, সেই ব্যবসা কিন্তু এক কেন্দ্রিক ব্যবসা নয়, বহুকেন্দ্রিক ব্যবসা এই গোলাপ গ্রামে তৈরি হয়েছে, যে যার মধ্যে রয়েছে আপনার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা,
আপনার সেই সাথে গোলাপ গ্রামেই মূলত গোলাপ বিক্রির ব্যবস্থা এবং গোলাপের পসরা নিয়ে বিভিন্ন ফুলের পসরা নিয়ে দোকানিরা দোকান সাজিয়ে বসেছেন। অর্থাৎ একই স্থানে অনেক রঙের বাহার, অনেক ব্যবসার বাহার এখানে নিয়ে বসেছেন একজন গোলাপ গ্রামের চাষি, যিনি ইতিমধ্যেই যেমনি গোলাপ চাষ করছেন তেমনি আবার গোলাপ গ্রামে ঠিক জমির পাশেই আপনার দোকানের পসরা বসিয়েছেন। আবার তেমনি আবার দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন হোটেলের ব্যবস্থা করেছেন যাতে কিনা মানুষ খাবার দাবার সহজেই পেতে পারে। একই সাথে বিশ্রামাগারের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে এই গোলাপ গ্রাম মূলত একটি পরিপূর্ণ ব্যবসায়িক বাণিজ্যিক গোলাপ গ্রামে পরিণত হয়েছে ইতিমধ্যে আমরা বলতে পারি। যে দুর্দশার কথা আমরা শুনেছিলাম যে করোনার কারণে মানুষ 2020 সালে এখানকার চাষিরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতিগ্রস্ততা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বলে আমরা ইতিমধ্যেই চাষিদের মুখ থেকে শুনতে পেয়েছি। যেভাবে মানুষের উপচে পড়া ভিড় রাজধানী থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে মানুষ এই গোলাপ গ্রামকে দেখতে, এই সৌন্দর্য উপভোগ করতে, সেলফি তুলতে। ইউটিউবাররাও ছুটে এসেছেন, অনেক ইউটিউবার ইতিমধ্যেই এই গোলাপ গ্রামের ছবি তুলেছেন। অনেক সংবাদকর্মীরা, গণমাধ্যম কর্মীরা গোলাপ গ্রামের ছবি নিয়ে অনেক রিপোর্ট তৈরি করেছেন, যার ফলে দেখা গিয়েছে যে গোলাপ গ্রাম মূলত একটি ব্যবসায়িক গ্রামে পরিণত হয়েছে। তাদের সেই অভাব অনটন, অর্থাৎ যে গোলাপের যে পসরা নিয়ে তাদের যে দুঃখ দুর্দশা ছিল, অর্থাৎ যে ধরনের কষ্ট ছিল, সেই কষ্টগুলো অনেকটাই লাঘব ইতিমধ্যে হয়েছে। এবং যে ধরনের চিন্তা তারা করছিলেন যে এবার বোধহয় তাদের ব্যবসায় অনেক ধরনের কোটি কোটি টাকার বাণিজ্যে ঘাটতি ঘটবে এবং তাদের লস দেখতে হবে, কিন্তু সেই লসের ঝুঁকি পাড়ি দিয়ে ইতিমধ্যেই তারা কিন্তু বলতে গেলে অনেকটাই লাভের মুখ দেখছে বলে আমাদেরকে এখানকার চাষিরা জানিয়েছেন। শুধু গোলাপ নয়, এখানে জারবেরা জাতীয় ফুলের চাষ হচ্ছে, এখানে গাঁদা জাতীয় ফুলের চাষ হচ্ছে, এখানে নানা প্রকৃতির ফুলের চাষ হচ্ছে। যে ফুল থেকে ইতিমধ্যেই মানুষ কৃষকরা বলছেন যে এই ফুল দিয়েই মূলত 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, ভালোবাসা দিবস, সব দিবস মানুষ পুরোপুরিভাবেই দেশের চাহিদা পূরণ করতে পারবে বলে এই গোলাপ গ্রামের চাষিরা জানিয়েছেন। জাফর, সাভারের গোলাপ গ্রাম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জাফর। জয়যুক্ত হয়েছিলেন সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রাম থেকে, জানাচ্ছিলেন সেখানকার বেচা বিক্রির খবর আরেকবার। এবং ফাগুন ও 21শে ফেব্রুয়ারিতে ফুলের বাজার ধরতে ব্যস্ত চাষিরা, চলছে শেষ মুহূর্তের পরিচর্যা, লোকসান কাটিয়ে ওঠার আশা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।